আজকে রবিবারের গল্প পাঠে থাকছে সুবোধ ঘোষের লেখা পরশুরামের কুঠার। গল্প পাঠ করেছেন পৌলমী গুহ। চারিদিকের কলিয়ারিগুলির সুদিন পড়েছে, বাজার বস্তি বাড়ছে। নিত্য নতুন কুলি, কারিগর, কেরানি ও দোকানের ভিড়ে নয়াবাদ যেন গেঁজে উঠেছে। নয়াবাদকে তাই আর শুধু বাজার বলা যায় না, শুধু একটা থানা দিয়ে আর সামলে রাখা সম্ভব নয়। একজন সাব ডিভিশনাল অফিসারকে আদালত নিয়ে বসতে হলো নয়াবাদে, সেই থেকে নয়াবাদ মহকুমা। কিছু ভদ্রলোকের আমদানি হলো। প্রথম যাঁরা এলেন তাঁরা শুধু কয়েকজন উকিল, ডাক্তার আর একজন ওভারসিয়ার। প্রাইমারি বাংলা স্কুল হলো একটা, মিউনিসিপ্যালিটিও চালু হলো। তার অনেক আগেই নয়াবাদের লালমাটির ডাঙা ফুঁড়ে গজিয়ে উঠেছে ক্যাথলিক মিশনের সুন্দর একটা গির্জা, দেশি খ্রিস্টান মেয়েদের কনভেন্ট, একটা অনাথালয় আর একটা জেনানা হাসপাতাল। ঝাউবনের ফাঁকে সাদা নতুন ইমারতগুলি উঁকি দিয়ে ছবির মতো স্থির হয়ে থাকে। তারপর শুরু হলো নয়াবাদের একটানা অবিচ্ছিন্ন পরিবর্তন। রাতের রেলগাড়ির মতো নয়াবাদকে টেনে নিয়ে গেল বছরের পথ ধরে, হু হু করে, পরিণামান্তরে। কিন্তু সবচেয়ে বদলে গেল যে নাম, ধাম, চেহারা পর্যন্ত। তার নাম ধনিয়া। বাঙালিটোলা থেকে সামান্য একটু দূরে দুর্গাবাড়ির পেছনে এক আমড়াতলায় ধনিয়ার ছোট একটা মেটে ঘর, খাপড়ার ছাউনি। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘরের সম্মুখে একটা ছাগল বাঁধা থাকে। বাংলা স্কুলের ছেলেরা তাই নাম দিয়েছে ছাগল লজ। তিলকের মা ধনিয়া। তিলককে আজ পর্যন্ত কেউ দেখেনি। তিলকের বাবাকে তাও কেউ জানে না। কিন্তু 2-3 বছর পর পর নিয়মিত ক্রমে তিলকের অনুজ ও অনুজারা ভূমিষ্ঠ হয়। শোণিত স্নাত এক একটি আনন্দের কণিকা যেন চুপে চুপে সকলের অলক্ষ্যে মায়ের হাত ধরে জীবনের পথে দেখা দেয়। তারপরেই হঠাৎ হাতছাড়া হয়ে মেলার ভিড়ে হারিয়ে যায়, আর তাদের কেউ দেখতে পায় না। থাকে থাকে ধনিয়া একদিন উধাও হয়ে যায়। মাস 2-1 তার আর দেখা পাওয়া যায় না। তখন তাকে পাওয়া যাবে মিশন জেনানা হাসপাতালের একটি ফ্রি বেডে। ক্ষুদ্র বিবর্ণ একটি মানুষের শাবক কুঁকড়ে পড়ে আছে ধনিয়ার বুকের কাছে। কটা দিন যেন উষ্ণ নরম ডানার তলায় পরিপুষ্ট হতে থাকে। শ্লথ শরীরটা একটু ভরাট হয়ে আসে, চামড়ার ভাঁজ আর রেখাগুলি ধীরে মিলিয়ে যায়। মিটমিট করে তাকায়, হাত পা ছুঁড়ে। একটু স্পর্শ পেলেই চারা গাছের পাতার মতো লোলুপ ঠোঁট দুটো নড়ে ওঠে। তারপর আর নয়, পাখি উড়ে যায়। ধনিয়া একা ফিরে আসে তার ছাগল লজে। তিলকের ভাইটিও যথা নিয়মে মিশন অনাথালয়ে চালান হয়। ধনিয়া অদ্ভুত মানুষ। হাসপাতালের নার্সেরা আশ্চর্য না হয়ে পারে না। লেডি ডাক্তারও হতবুদ্ধি হয়ে বলেন, জিসাস, আমি সত্যি ঘাবড়ে গেছি। এই মেয়েটা আমার বাইবেল ও বিজ্ঞান উল্টে দিয়েছে। জানতাম পাখির বাচ্চাই বড় হয়ে পালিয়ে যায়, কিন্তু এই প্রথম দেখলাম পাখি পালিয়ে যাচ্ছে বাচ্চা ফেলে দিয়ে। ভদ্রলোকের পাড়া ঘেঁষে থাকে ধনিয়া। আত্মীয় বলে ওর কেউ নেই, ওর সমাজ নেই। কিন্তু এ শুধু সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যের পর আর সে নিয়ম চলে না। প্রতি রাত্রে সড়কের ওপর দাঁড়িয়ে দেখা যায় শুধু কানাকানির ওপর দিয়ে আমড়াতলায় এক অদ্ভুত পৃথিবীর লীলা খেলা চলেছে। আবছা আলো, চাপা হাসি, শব্দ এখানে শুধু ফিস ফিস, গান এখানে শুধু গুঞ্জন। সবই অস্পষ্ট। এখানে কাউকে আসতে দেখা যায় না, কেউ কখনো চলেও যায় না। রাউন্ডের পুলিশ ছাড়া সেসব অদৃশ্য ছায়াজীবের পরিচয় আর কেউ জানে না। কিন্তু তা নিয়ে শোরগোল হয় না কখনো। রাত্রে যতবার ধনিয়ার দরজা খোলে, রাউন্ডের পুলিশেরও ততবার আয়ের পথ খুলে যায়। এইভাবেই চলছিল। কিন্তু ভদ্র সমাজে ধনিয়ার সম্বন্ধে আলোচনা হয় কেন? ধনিয়ার কথা ভুলতে পারে না অনেকেই। বাংলা স্কুলের ছুটি হলে বাড়ি ফেরার পথে ছেলেদের মনে পড়ে ধনিয়াকে। ছাগল লজের আমড়া গাছ,
ধনিয়ার ধমক খেয়েও দু একটা পাকা আমরা না চিবিয়ে আসলে ওদের সমস্ত জাগ্রত দিনের পরিতৃপ্তি যেন অপূর্ণ থাকে। সন্ধ্যায় ক্লাব ঘরে উকিল ও ডাক্তারবাবুদের মধ্যে ধনিয়ার প্রসঙ্গ ওঠে। তাঁরা বলেন, মেয়েটার কেউ নেই, অথচ চলে যায় বেশ, রহস্য বটে। রাত্রি 10টার পর রাউন্ডের কনস্টেবলরা পোস্টে যাবার আগে এক টিপ খৈনি মুখে দিতেই ওদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সমস্ত রাত্রি টহলের একঘেয়েমি, তারই মাঝে আমড়াতলার সামনে মিষ্টি অন্ধকারে কিছুক্ষণ থমকে থাকা। ধনিয়ার ঘরের দরজার ফাঁকে প্রদীপের একটু ক্ষীণাভা, প্রাপ্তি ও পুরস্কারের দিব্যজ্যোতি। চাঁদনি রাতের আকাশের দিকে ওরা এত আগ্রহ করে মুখ তুলে কখনো তাকায় না। এখানেই শেষ নয়, ধনিয়ার ব্যক্তিত্বের ছায়া আরো অনেক দূর ছড়িয়ে পড়েছে, বাঙালি ভদ্রঘরের শুদ্ধান্তপুরে পর্যন্ত। এটা অবশ্য নিছক প্রয়োজনের তাড়নায়। ঘটনা এমনি দাঁড়ালো যে সন্তানবতী বধূ সমাজও এহেন ধনিয়ার সাহায্যের ওপর নির্ভর না করে আর পারল না। তাদের মাতৃত্বের প্রতিষ্ঠাটুকু নইলে বুঝি মাঠে মারা যায়। ভদ্রবাড়ির প্রসূতিদের একটা না একটা আধি ব্যাধি লেগেই আছে। কেউ সুতিকায় জর্জর, কেউ রক্তহীনতায় সিঁটিয়ে যায়, কারো বা বুকের অপত্য নির্ঝর অকালে স্তব্ধ হয়ে গেছে। মিশন হাসপাতালের লেডি ডাক্তার মোটা ফি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রসূতিদের পরীক্ষা করে অভিমত দিলেন, প্রসূতিদের চিকিৎসা চলতে পারে, কিন্তু শিশুদের জন্য কোনো ট্রিটমেন্টই সফল হবে না। ওদের দরকার ভাইটালিটি, ওষুধ নয়। তবে উপায় একজন সুস্থ সবল আয়া, শিশুদের বুকের দুধ খাওয়াবার জন্য। ঘরে ঘরে আতঙ্ক ও দুশ্চিন্তায় সকলের মুখের হাসি মিলিয়ে গেল। এই বংশরক্ষার সংকটে গরজের বালাই ডেকে আনল ধনিয়াকে আমড়াতলা থেকে একেবারে ভদ্রবাড়ির আঁতুর ও অন্তঃপুরে। ধনিয়ার ডাক পড়ে বাড়ি বাড়ি, বুকের দুধ খাইয়ে যাবার ঠিকে। দুবেলার রেট মাসিক 6 টাকা, দৈনিক 1 পো চালের সিধে, আর ঠিকে শেষ হলে বিদায় নেবার দিন একটা নতুন শাড়ি। এই বরাদ্দে ধনিয়া বাড়ি বাড়ি খেটে যায়। প্রত্যহ সকাল বা সন্ধ্যের আগে ধনিয়া ঠিকে খাটতে বার হয়, হাতে একটা ভাঁজ করা পরিষ্কার তোয়ালে, সব সময় মুখ হাসি হাসি, সুগন্ধ নেবু তেলে চুবিয়ে চুল বাঁধা, লাল সায়ার ওপর একটা পাতলা ধোলাই শাড়ি। চলার সময় পায়ের আঙুলে রূপোর চুটকিগুলো খই ফোটার শব্দের মতো বাজতে থাকে। নাকে একটা সোনার চিড়িতনের নাকছাবি, ঠোঁটের মিটিমিটি হাসির সঙ্গে মানিয়ে যায় বেশ। প্রসাধন তেমন কিছু নয়, পরিচ্ছন্নতাই বেশি, কিন্তু সুশ্রী চেহারা। হঠাৎ দেখে মনে হয় বড় বেশি ঠাট। ঘোষাল বাবুদের বাড়ির অন্দরে ধনিয়া ঢুকলো। এখানে একবেলা ঠিকে খাটতে হয়, মাত্র 3 মাসের একটা ছেলে। ধনিয়াকে দেখেই ঝি প্রথমে মুখ কুঁচকে ঘরের ভেতর চলে যায়। একটা মোড়ার ওপর বসে আছেন জীর্ণশীর্ণ ঘোষালবাবুর স্ত্রী, সামনে একটা দোলনায় ঘুমন্ত নতুন খোকাটা। ঝি গিয়ে জানালো, ওই এসেছেন, কি ঠাট রে বাবা, গা গিনগিন করে। ঘোষালবাবুর স্ত্রী বিদ্রোহিণী ঝিকে শান্ত করলেন, যাক, মুখের ওপর কিছু বলিসনি ঝি, দায়ে পড়েছি, কাজ নিতে হবে, ভেতরে যে যেমন লোক হোক না, আমাদের কি। ধনিয়া এগিয়ে এসে দোলনা থেকে শিশুটিকে কোলে তুলে নিয়ে বসে, 2-1 অবান্তর প্রশ্ন করে, আজ কেমন আছো দিদি? উত্তরের কার্পণ্য দেখে আর বেশি কিছু বলে না। কাজ শেষ হবার পর একটুখানি দাঁড়ায়, গামছায় সিধে বেঁধে নিয়ে চলে যায়। বিকেলে নরেনবাবুদের বাড়ি মেয়েদের একটা জটলা বসে। হাজির হয় ধনিয়া। একটা ধাড়ি ছেলেকে দুধ খাওয়াতে হয়। 3 বছর বয়সের রোগাপটকা ছেলে, পেটে এখনো গরুর দুধ হজম হয় না। বুড়োটে চেহারা আর উগ্র স্বভাব নিয়ে সারা বাড়ির লোককে জ্বালাতন করে। যতক্ষণ জেগে থাকে ততক্ষণই কাঁদে আর মাটিতে গড়ায়, কোনো প্রবোধ সান্ত্বনা মানে না। বারান্দায় উঠে ধনিয়া হাততালি দিল, আওয়া মেরা লাল।
চিৎকাররত ছেলেটা মন্ত্রমুগ্ধ সাপের মতো ভূতল শয্যা থেকে একবার ফনা তুলে তাকালো, তারপর এক দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল ধনিয়ার কোলে। খানিকক্ষণ ধনিয়ার হাতের বাজু নিয়ে টানাটানি উপদ্রব করল, তারপর চুপ করে ধীর স্থির হয়ে গুটিয়ে শুয়ে পড়ল ধনিয়ার কোলে। কিছুক্ষণ পরে ধনিয়া ডাকল, ছেলে ঘুমিয়ে পড়েছে, কোথায় শোয়াই? অকস্মাৎ ঘরের ভেতর মেয়েদের মধ্যে যেন একটা বড় রকমের রসিকতার ঝড়ের দোলায় সকলে চঞ্চল হয়ে উঠল। জব্দ করার জন্য সকলে মিলে চেপে ধরল নরেনবাবুর স্ত্রীকে। কই, উত্তর দাও শিগগির, ছেলের নতুন মা কি বলছেন? লজ্জায় ও বিরক্তিতে অপ্রস্তুত নরেনবাবুর স্ত্রী ছটফটিয়ে উঠলেন। আমি ওর সঙ্গে কথা টথা বলতে পারবো না বাবা। পুঁটি, তুই গিয়ে খোকাকে নিয়ে আয়। অগত্যা ওভারসিয়ার বাবুর মেয়ে পুঁটি 8 বছর বয়সের একটা বোকা বোকা খুকি, সেই এগিয়ে গেল। ধনিয়া সিধের জন্য দাঁড়িয়ে আছে। ততক্ষণ সকলেই উঁকি ঝুঁকি দিয়ে দেখতে থাকে। এতখানি পথ হেঁটে এসেছে মেয়েটা, তবু পা দুটো পরিষ্কার, ধুলো ময়লা যেন পিছলে ঝরে গেছে। কেউ বা বেফাঁস বলে ফেলেন, মাগির হাত দুটো কি নিটোল, আর তাগাটা যেন গায়ের মাংসের উপর রূপো দিয়ে একেবারে আঁকা। খিড়কির দৌড় দিয়ে ধনিয়া অদৃশ্য হতেই পেছনের কৌতূহলী দৃষ্টিগুলো যেন শান্ত হলো। মাস্টারের বউ নাকিয়ে নাকিয়ে 2-3 বার শিউরে উঠলেন। আমি আর লাল সায়া পড়ছি না বাবা, এই জন্মে নয়, আজ থেকে ইতি। দুপুরে দেখা যেত ঘরের বাইরে একটা মোড়ার ওপর বসে ধনিয়া তামাক টানে। অদূরে ঘাসের ওপর চরন্ত ছাগলটার সঙ্গে স্নেহাপ্লুত স্বরে ডাকাডাকি উত্তর প্রত্যুত্তরের পালা চলতে থাকে। কিন্তু কদিন থেকে ধনিয়াকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আমড়াতলার মেটে ঘরের দরজায় কলুপ লাগানো। ধনিয়ার ছাগল বাঁধা রয়েছে নালার ধারে আরেকটি কুঁড়ের সামনে, বুড়ো প্রসাদী ডোমের ঘর। 80 বছরের মতো বয়স হয়েছে প্রসাদীর। 18 বছর বয়সে কালাপানি হয়েছিল একবার ডাকাতির দায়ে। তারপর ছাড়া পেয়ে আরো 5 বার জেল খেটেছে চুরির জন্য। মোট 42 বছর জেলের ভাত খেয়েই জীবন খেটেছে তার। বাইরে এসে রোজগার করে ভাত খাবার রীতিনীতি সে ভুলে গিয়েছিল, কিন্তু শেষে একেবারে বসিয়ে দিল তাকে। ঝড়ে গাছ চাপা পড়ে কোমরটা ভেঙে গেল, আর সোজা হলো না। তার ওপর এলো শরীর ছাপিয়ে বয়সের জরা। প্রসাদী শুধু টিকে রইল মরার জন্য। এখন ওকে দেখলে মনে হয় মূর্তিমান একটা ক্ষুধা হাঁ করে রয়েছে। ছাগলটা ছাড়া প্রসাদই হলো ধনিয়ার একমাত্র পোষ্য। দিনের রান্না শেষ করে ধনিয়া রোজ 1 থালা ভাত প্রসাদীর ঘরে পৌঁছে দিয়ে আসে। এই জন্যই বোধহয় ওর মরতে যা কিছু দেরি হচ্ছে। প্রসাদের ঘরের সামনে ধনিয়ার ছাগল, এদিকে জেনানা হাসপাতালে সন্ধ্যার আলো জ্বলছে। ধনিয়ার বেড ঘিরে নার্সদের ভিড়, সকলের মুখে একই অনুনয়, অন্তত এই বাচ্চাটাকে সঙ্গে রাখো ধনিয়া। না মিস বাহিন, পারবো না। লেডি ডাক্তার, তোমার বদনামের কথা কে না জানে, চাপা দিতে তো আর পারবে না, তবে নিজের বাচ্চাকে নিজে রাখো না কেন? না ডাক্তার নিজি, আমি খাওয়াতে পড়াতে পারবো না। ছেলে কষ্ট পাবে আর বড় হয়ে আমার দুশ্মন হবে। ছেলেকে মানুষ করার মতন পয়সা আমার নেই। কি বলছিস পাগলের মতো? ভিখিরি মেয়েগুলো ছেলে ছেড়ে দেয় না, ওদের বুঝি পয়সা খুব বেশি? ওরা ছেলেকে মানুষ করে না বাহিন, ওরা ছেলেকে ভিখিরি করে। আমি তা পারবো না। আচ্ছা, আমরা সকলে কিছু কিছু চাঁদা দেব, ছেলে নিয়ে যা সঙ্গে। তাহলে আপনারাই কেউ ছেলেটাকে ঘরে নিয়ে যান না, আমি তো আপনাদের আয়া হয়েই থাকব। লেডি ডাক্তার আর নার্সেরা বেশি বিতর্কে মন দেয় না। ধনিয়ার চোখের দিকে তাকাতে ওদেরও কেমন গা ছমছম করে। সেবা মমতাকে তারাও ভাড়া খাটায়, কিন্তু ধনিয়ার এই প্রশান্ত নিস্পৃহা বড় নির্মম ও বিসদৃশ মনে হয়। আদাব, আমি চলি এবার। ধনিয়া উঠে দাঁড়ায়। একজন নার্স ধনিয়ার বেবিকে বেড থেকে ফ্লানেলের টুকরোয় জড়িয়ে কোলে তুলে নেয়। নার্সারিতে চালান করা হবে। ধনিয়ার সেদিকে ভ্রুক্ষেপ নেই।
কাঁসার থালা আর ঘটিটা একটা তোয়ালেতে বেঁধে হারিকেন লণ্ঠনটা হাতে নিয়ে সে উঠে দাঁড়ায়। আর একজন নার্স রেজিস্টার নিয়ে আসে। লেডি ডাক্তার জিজ্ঞেস করেন,